নমস্কার, আমি আপনাদের চেনা পরিচিত কণ্ঠস্বর। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী আমাকে পাঠিয়েছেন। এই গল্পটি তার জীবনের এক গভীর, গোপন এবং অত্যন্ত আবেগপ্রবণ অধ্যায়। এমন এক অধ্যায় যা হয়তো সমাজের চোখে অগ্রাহ্যযোগ্য, কিন্তু হৃদয়ের টানে যা অসম্ভব শক্তিশালী। আজ আপনাদের এক এমন নারীর কথা শোনাব যার জীবন এক অপ্রত্যাশিত মোড়ে এসে দাঁড়িয়েছিল। গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম মীরা। আমার সংসার, আমার স্বামী, আমার জীবন সবই এক সাধারণ বাঙালি পরিবারের ছাঁচে বাঁধা। স্বামী অনিক একজন নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা। আমার জীবনে তার ভালোবাসা, তার যত্ন সবই ছিল, কিন্তু কোথাও যেন একটা অতৃপ্তি রয়ে গিয়েছিল। সেই অতৃপ্তিটা কি তা আমি নিজেও ঠিক বুঝতে পারতাম না। হয়তো জীবনের একঘেয়েমি, হয়তো নিজের ভেতরের অব্যক্ত কিছু আকাঙ্ক্ষা, যা সমাজের নিয়মে ঢাকা পড়ে গিয়েছিল। আমাদের বাড়িতে অনিকের ছোটবেলার কথা মনে পড়তে একটা মুখ ফেসে ওঠে। অনিকের ছোটবেলার গৃহশিক্ষক শঙ্করবাবু। তিনি আর বেঁচে নেই, কিন্তু তার স্মৃতি, তার অনেক গল্প আমাদের বাড়িতে আজও ঘোরে। শঙ্করবাবুর বাবার এক বন্ধু ছিলেন, তার আবার এক ভাই, নাম অরিন্দমবাবু। অরিন্দমবাবু একজন অধ্যাপক। তার সাথে অনিকের যোগাযোগ ছিল অনেক দিন ধরেই। প্রায়ই আসতেন আমাদের বাড়িতে জ্ঞানের আদান প্রদান করতে, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে। তিনি ছিলেন অনিকের বাবার বন্ধু, তাই শঙ্করবাবুর স্রোতে আমাদের বাড়িতে তার আসা যাওয়া। প্রথম যেদিন অরিন্দমবাবুকে দেখি, তিনি এসেছিলেন কিছু পুরনো বই নিয়ে। অনিকের বাবার খুব প্রিয় কিছু বই, যা অরিন্দমবাবু নিজের সংগ্রহে রেখেছিলেন। প্রথম দেখায় তাকে আমার সাধারণ একজন বয়স্ক মানুষ বলেই মনে হয়েছিল, কিন্তু তার চোখের গভীরতা, তার কথা বলার ভঙ্গি, তার জ্ঞানের ঔচল্য সবটাই আমাকে অন্যভাবে স্পর্শ করেছিল। তিনি যখন কথা বলতেন, মনে হতো যেন সময়ের স্রোত থমকে গেছে। তার প্রতিটি শব্দ যেন এক একটি মুক্তোর মতো ঝরে পড়ত। অনিক প্রায়ই বলত, আমার বাবার বন্ধু, শঙ্কর মাস্টারের বাবার বন্ধু, কত পুরনো যোগসাজশ বোঝো। আমি মুচকি হাসতাম, কিন্তু মনে মনে অরিন্দমবাবুর সেই সান্নিধ্য আমার ভালো লাগতে শুরু করেছিল। তিনি যখন আসতেন, আমি তাকে চা জলখাবার দিতাম, অনিকের সাথে তার আলোচনা শুনতাম। কখনো কখনো তিনি নিজেই আমাকে কিছু বই ধরিয়ে দিতেন, বলতেন, এই বইটা পড়লে বুঝবে জীবনের আসলে মানে কি। ধীরে ধীরে সেই জানার আগ্রহ এক অন্য অনুভূতির জন্ম দিল। অরিন্দমবাবু যখন আসতেন, আমার বুকের ভেতরটা কেমন যেন করত। তার চোখের দিকে তাকালে আমি যেন এক গভীর প্রশান্তি খুঁজে পেতাম। তার উপস্থিতিতে আমার চারপাশের বাতাস ভারী হয়ে উঠত, এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে পড়ত। আমি জানতাম এটা অন্যায়, আমি অনিকের স্ত্রী। এই অনুভূতির কোনো স্থান নেই সমাজে, কিন্তু মন যে শুনত না। একদিন অনিক অফিসের কাজে বাইরে গিয়েছিল, বাড়িতে আমি একা। হঠাৎ দরজায় টোকা পড়ল, খুলে দেখি অরিন্দমবাবু। তার হাতে একগুচ্ছ তাজা রজনীগন্ধা। আমি অবাক হয়ে গেলাম। তিনি বললেন, অনেকদিন আসা হয়নি, ভাবলাম আজ আসি, এই ফুলগুলো তোমার জন্য। রজনীগন্ধার সুবাস আমার সারা ঘর ম ম করতে লাগল, কিন্তু তার চেয়েও বেশি আমার হৃদয়ে এক অন্য সুবাস ছড়িয়ে পড়ল। আমি তাকে ভেতরে আসতে বললাম। তিনি বসলেন। অনিকের কথা হলো, বাড়ির কথা হলো, কিন্তু তার চোখ, তার প্রতিটি চাহনি আমাকে অন্য জগতে নিয়ে যাচ্ছিল। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, এমনভাবে তাকিয়েছিলেন যেন তিনি আমার মনের ভেতরকার সব অব্যক্ত কথা পড়তে পারছেন। কথায় কথায় তিনি আমার হাতে একটি ছোট কাগজ ধরিয়ে দিলেন। তাতে লেখা ছিল একটি ঠিকানা আর একটি সময়। কাল সন্ধ্যায় এই ঠিকানায় এসো, কিছু কথা বলার আছে। তার গলার স্বর কেমন যেন ভারী হয়ে এসেছিল। আমি কাগজটা মুঠি করে ধরে রইলাম, আমার হাত কাঁপছিল। পরদিন আমি কি করব বুঝতে পারছিলাম না। একদিকে অনিকের প্রতি আমার কর্তব্য, অন্যদিকে অরিন্দমবাবুর সেই গোপন আহ্বান। আমি জানতাম এটা ভুল, কিন্তু সেই নিষিদ্ধ আকর্ষণের টান উপেক্ষা করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। সন্ধ্যায় আমি লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অরিন্দমবাবুর দেওয়া ঠিকানাটা ছিল শহরের এক পুরনো এলাকায়, যেখানে দিনের বেলাতেও লোক চলাচল কম। সেখানে পৌঁছে আমি স্তব্ধ হয়ে গেলাম। একটি পুরনো, প্রায় পরিত্যক্ত বাংলো, ভেতরে হালকা আলো জ্বলছে। আমি দ্বিধাগ্রস্ত মনে ভেতরে ঢুকলাম। অরিন্দমবাবু বসেছিলেন একটা চেয়ারে, তার সামনে একটি ছোট টেবিল, তাতে দুটো গ্লাস আর একটি মদের বোতল। তিনি আমাকে দেখে হাসলেন, সেই হাসি যা আমাকে প্রতিদিন রাতে ঘুমোতে দিত না। এসেছ মীরা, জানতাম আসবেই। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তিনি উঠে এসে আমার সামনে দাঁড়ালেন, তার চোখে সেই গভীর আকর্ষণ যা আমাকে চুম্বকের মতো টেনে আনছিল। তিনি আমার হাত ধরলেন, তার হাতের স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। তুমি কি জানো কেন তোমাকে এখানে ডেকেছি?
তার গলার স্বর যেন ফিসফিস করে উঠল। আমি মাথা নাড়ালাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কারণ আমি তোমাকে ভালোবাসি মীরা, অনেক দিন ধরে, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন থেকেই। তার কথাগুলো যেন আমার কানে সুরের মতো বাজল। ভালোবাসা, আমি, এই নিষিদ্ধ অনুভূতি। আমার বুকের ভেতরটা থুকপুক করতে লাগল। আমি জানতাম এটা পাপ, কিন্তু এই পাপ, এই নিষিদ্ধ অনুভূতি যেন আমাকে জীবনের মানে খুঁজে দিচ্ছিল। তিনি আমার হাত আরও শক্ত করে ধরলেন, আমার দিকে ঝুঁকে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমার শরীর কাঁপছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তুমি কি চাও মীরা? তার ফিসফিসানি আমার কানে এলো। আমি কি চাই আমি জানি না, কিন্তু আমি চাই এই মুহূর্তটা থেমে যাক। আমি চাই এই নিষিদ্ধ আকর্ষণের গভীরে ডুবে যেতে। তার ঠোঁট আমার ঠোঁটের উপরে এসে পড়ল। সেই প্রথম স্পর্শ, এক গভীর উত্তেজনাময় নিষিদ্ধ চুম্বন। আমার সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। আমি তার বাহুডোরে নিজেকে সঁপে দিলাম। সময়ের হিসেব, সমাজের নিয়ম সব অর্থহীন হয়ে গেল। শুধু রইল এই গভীর, নিষিদ্ধ, রোমাঞ্চকর মুহূর্ত। হঠাৎ বাইরে সাইরেনের শব্দ। আমার বুকটা ধরাস করে উঠল। কে আসছে? পুলিশ নাকি অন্য কেউ? অরিন্দমবাবুও চমকে উঠলেন। তিনি দ্রুত আমার কাছ থেকে সরে গেলেন। চলো, এখান থেকে যেতে হবে। তার গলার স্বর এবার আতঙ্কে কাঁপতেন। কিন্তু কোথায় যাব? এই বাংলোর দরজা বন্ধ, আমরা আটকা পড়ে গেছি। আর বাইরে থেকে আসা সেই শব্দগুলো ক্রমশ স্পষ্ট হচ্ছে। আমি অরিন্দমবাবুর দিকে তাকালাম। তার চোখেও ভয়। তখনই বাংলোর দরজা সশব্দে খুলে গেল, আর সামনে দাঁড়িয়ে